রাম ঠাকুরের একনিষ্ঠ ভক্ত স্বর্গীয় ডক্টর প্রভাতচন্দ্র চক্রবর্তীর পুত্র ফণীভূষণ চক্রবর্তী রাম ঠাকুরের নরলীলার নানান কাহিনী শুনিয়েছিলেন শ্রুতিতে রাম ঠাকুর গ্রন্থে। সেই গ্রন্থের একটি কাহিনীর কিছু অংশ আমরা শুনব। মানিকতলা অঞ্চলে অতি পুরাতন জীর্ণ 12 ঘরের 3 তলার একটি বাড়ি। স্বল্প উপার্জনের 12টি সংসারের নর নারী কায় ক্লেশ এখানে দিন কাটান। কল পায়খানার ব্যবস্থা একতলায়। কোনো ভাড়াটিয়ার রান্নাঘর নেই। প্রত্যেকে রন্ধন কার্য সমাধা করেন ঘরের সামনের প্রশস্ত বারান্দায় এক পাশে। সকালে ও সন্ধ্যায় 12 ঘরের উনুন যখন একসঙ্গে জ্বলে ওঠে তখনও বাড়িতে তিষ্ঠান এক প্রাণান্তকর পরিস্থিতি হয়। তবে এ বাড়ির বাসিন্দাদের ক্লেশবোধ অনেক কম। এই ধোঁয়ার মধ্যেই তেতলার এক প্রান্তের ঘরে একদিন সকালবেলায় প্রবেশ করেন এক বৃদ্ধ। ওই ঘরখানিতেই এক দম্পতি বাস করতেন। তারা উভয়েই প্রথমে আশ্চর্য হলেন, এ যে শ্রী রাম ঠাকুর। পরক্ষণেই পরম পুলকে দুইজন ঠাকুর মশাইকে প্রণাম করলেন। আশীর্বাদ ভরা তার দুখানা হাত পতি পত্নীর শিরে রেখে ঠাকুর মশাই বললেন, আমি এইখানেই কয়েকদিন থাকুম, আপনারা যদি অনুমতি করেন। দম্পতি আশ্চর্য কণ্টকিত হয়ে উঠল। এখানে এই পরিবেশে ঠাকুরকে কোথায় বসতে দেবেন? তবে তিনি এখানে থাকবেনই বা কি করে? ঘর তো মাত্র একখানা। গৃহস্বামী শুষ্ক মুখে কাতর কণ্ঠে বললেন, এটা তো প্রায় নরককুণ্ড, আপনি এখানে কি করে বাস করবেন? ঠাকুর মশাই, এ কিছুতেই সম্ভব নয়। মৃদু মধুর হাসির সঙ্গে ঠাকুর মশাই বললেন, আপনারা যখন বছরের পর বছর এখানে। আপনাদের সবাইকে নমস্কার। আপনাদের চ্যানেল স্পিরিচুয়াল বুলেটিন উইথ ইউ আপনাদের সবাইকে স্বাগত। যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন করে নিন, বেল আইকন হিট করুন, তাহলে লেটেস্ট আপডেট সবার আগে পাবেন। বাস করতে আছেন তখন আমার আর কয়দিনের জন্য কি এমন অসুবিধা হইবে? বধূটি একখানা তেলচিটে পুরানো জাপানি মাদুর বিছিয়ে দিলেন। ঠাকুর মশাই তার ওপরে বসলেন। বললেন গৃহস্বামীকে, আপনার তো কামে যাওনের সময় হয়েছে, আমার কিছু লাগবে না, আপনি আসেন গিয়া। কর্মস্থল থেকে সন্ধ্যার পরে ভদ্রলোক সস্তা দামের খানিকটা চট নিয়ে এলেন। ওই চট ঘরের মাঝামাঝি টাঙিয়ে দিলেন। ঠাকুর মশাই হেসে বললেন, এইবার তো আর ভাবনা নাই, আমার জন্য আলাদা ঘর হইল। দুপুরবেলা বধূটি খানিকটা ছেঁড়া কাপড় সেলাই করে বালিশের একটি ওয়ার পরিয়ে দিলেন। সেই বালিশটি এনে ঠাকুরমশাইয়ের মাদুরের ওপর রাখলেন। প্রস্তুত হলো ঠাকুরমশাইয়ের শয্যা। ঠাকুরমশাই গৃহস্বামীকে বললেন তিনি যেন সুবিধা মতো কিছু মুড়ি কিনে এনে রাখেন। ভদ্রলোক আজ সেটটা মুড়ি একটা মাটির হাঁড়িতে এনে রাখলেন। ঠাকুরমশাইয়ের আদেশ মতো তিনি একটি বাটিও এনে রাখলেন। ঠাকুরমশাই সহাস্যে বললেন, আমার ঘর হইয়াছে, শয্যা পাইছি, ক্ষুধা লাগলে এই মুড়ি খাইমু, আমার জন্য কিছু ভাববেন না। পরের দিন সকালবেলা উঠে তারা সবিনয় দেখলেন তাদের প্রয়োজনীয় সমস্ত জল ঠাকুর মশাই নিচ থেকে তুলে রেখেছেন। আর উনুন ধরেছে। ঠাকুর মশাই ডাল পাক করছেন। শিউরে উঠলেন স্বামী স্ত্রী। ভয়ার্ত কণ্ঠে বললেন, আপনি আমাদের জন্য জল তুলে রেখেছেন, আবার রান্নাও করছেন। একটু হেসে ঠাকুর মশাই বললেন, আমি তো সারাদিন বৈশাই থাকি, একটু অঙ্গ চালনা করলে ব্যায়াম হয়, শরীর ভালো থাকে। মায়ের তো এই সময়টা ঘুম থেকে উঠতে একটু দেরি হইব, আমি একটু কাম আইগা রাখি, তা হইলে আপনি সময় মতো কামে যাইতে পারিবেন। প্রতিদিন সকালে বৈকালে ঠাকুর মশাইয়ের কাছে 2-4 জন করে লোক আসতে আরম্ভ করলেন। গৃহস্বামী সকলকেই সকাতর অনুরোধ করছেন প্রতিদিন ঠাকুর মশাইকে তারা যেন দয়া করে অন্য কোনো স্থানে নিয়ে যান, কারণ এ স্থানে সম্পূর্ণরূপে বাসের অযোগ্য। যাহারা আসেন তাহারা প্রত্যেকেই ঠাকুর মশাইকে সাগ্রহে নিজ নিজ গৃহে নিয়ে যেতে চান, কিন্তু ঠাকুর মশাইয়ের একটাই উত্তর,
মায়ের তো এই অবস্থা, একলা রাইখা যাইতে পারি না। কিছুদিন পর আপনি গো বাড়িতে যামু। যিনি আসুন তাকে ঠাকুরমশাই নিজ হাতে মুড়ির হাঁড়ি থেকে রংচটা কলাই করা বাটিতে মুড়ি দেন। ঘরের ওই পরিবেশে বাতাসে ও দুর্গন্ধ বয়ে আনে এবং সকালে বৈকালে মেঝে পোছার সময় চটের নিম্নাংশে জল ভিজে গলিত কুষ্ঠের আকৃতি ধরেছে। তার ওপর কলাই করা বাটিতে মুড়ি, অতি ক্লেশে বমির ভাবটা রুদ্ধ করতে হচ্ছে। ঠাকুরমশাই নির্বিকার ওই বাটি থেকে কয়েকটা মুড়ি নিজে হস্তে তুলে মুখে দিলেন এবং বললেন, মুড়ি খাওয়া ভালো, খুব ভালো, আর তো উপেক্ষা করা যায় না। এ তো প্রসাদ। উপস্থিত আশ্রিত ভক্ত লোকেরা আস্তে আস্তে মুড়ি খেতে লাগলেন। এখানে যারা আসা যাওয়া করতেন তারা কয়েকদিন পর থেকেই ফল বা মিষ্টি কিছু নিয়ে এসে ঠাকুরমশাইয়ের কাছে রাখতেন। মিষ্টির ঠোঙা থেকে সামান্য মাত্র ভেঙে নিজে মুখে দিয়ে উপস্থিত সকলের হাতেই তুলে দিতেন। বাকি মিষ্টিটা এবং ফলের ঠোঙা দুই বধূটির হাতে তুলে দিতেন আর বলতেন, মা আপনি খাইবেন আর ওনারে দিবেন। এই অবস্থায় পুষ্টিকর জিনিস একটু খাওয়া ভালো। সেদিন দুপুরবেলা ঠাকুরমশাই মাদুরের ওপর বসেছিলেন। চটের ওপাশে বধূটি ছিলেন শায়িত। ক্ষণকাল পরে তিনি তত্তর করে সিঁড়ি বেয়ে একতলায় নেমে এলেন। ওই বাড়ির একতলার এক ঘরের সামনে দাঁড়িয়ে ঠাকুরমশাই এক বৃদ্ধা রমণীকে বললেন, তিনি যদি দয়া করে ওপরে গিয়ে মাকে দেখেন। ওই বৃদ্ধা আরও 2-3 জন রমণীকে ওপাশের ঘর থেকে ডেকে নিয়ে 3 তলায় চলে গেলেন। কিছুক্ষণ পরে ওই বৃদ্ধা নিচে নেমে এসে ঠাকুরমশাইকে বললেন, হ্যাঁ, আপনি ভাববেন না, এ কাজ আমি অনেক করেছি, মায়ের জন্য ভাববেন না। রমণীরা ওপরে রইলেন। ঘণ্টা 2-1 বাদে সহসা সিঁড়িতে রমণীদের কলকণ্ঠ ভেসে এলো। কোনো ঘর থেকে শুভ সংকেত শোনা গেল। সঙ্গে সঙ্গে উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল ভঙ্গ প্রায় বাড়িটি। রমণীরা কয়েকজন তস্ত গতিতে ঠাকুরমশাইকে গিয়ে হাসি ভরা মুখে জানালেন বধূটির পুত্র সন্তান প্রসবের সুসংবাদ। কয়েকদিন পরে, সেদিন ছিল রবিবার, গৃহস্বামী দোকান থেকে এসেছেন। ঠাকুরমশাই চাদরখানায় নিজের অঙ্গ আবৃত করে দম্পতির সামনে এসে দাঁড়ালেন। বললেন, আমি এবার আসি গিয়া। নবজাতককে ঠাকুরের 2 চরণ স্পর্শ করালেন তার মাতা। পরে উভয়েই ঠাকুরমশাইকে প্রণাম করলেন। উদয় হল নবচন্দ্রের, বিদায় নিলেন শ্রীরামচন্দ্র। তুই এই সম্বোধন রাম ঠাকুরের মুখে কেউ কোনো দিন শোনেননি। ছোট বড়, ধনী দরিদ্র, পিস্য অপিস্য, হিন্দু মুসলমান সবাইকে আপনজনের মতন আপনি এবং বাবু সম্বোধন করতেন। ভক্তবাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের খুব ভালোবাসতেন। তাদের তুমি সম্বোধন করতেন। তাদের সাথে দাদু নাতি নাতনি সম্পর্ক পাতিয়ে কত যে মজা করেছিলেন তার ইয়ত্তা নেই। কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানান। আজ এই পর্যন্ত। যাওয়ার আগে লাইক বাটন অবশ্যই হিট করুন আর প্রচুর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। এই চ্যানেলের অন্যান্য ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।